Vishan Shanna, Academic Counselor, Associate Professor in Economics, Navagam Hira College. আমি আজকে অর্থনীতির CC1 পেপারে অনার্স পেপারে ক্লাসটা নেব তোমাদের একদম বেসিক জায়গাটা অর্থনীতির কি এবং সেটা বাংলায় আজকে নিউ এডুকেশন পলিসিতে আমরা বাংলায় অর্থনীতি পড়ব বা বিভিন্ন সাবজেক্টে তার চেষ্টা এটা অঙ্ক হ্যাঁ অর্থনীতি কাকে বলে অর্থনীতি কাকে বলে ব্যক্তিগত ও সমষ্টিগত এই দুই ধরনের অর্থনীতি এখানে আমরা সুযোগ ব্যয় উৎপাদন সম্ভাবনা লেখা ফার্স্ট ইউনিটে তোমরা পাবে এগুলো পড়বে হ্যাঁ অর্থনীতির সংজ্ঞা প্রথমে পড়বে হ্যাঁ অর্থনীতি হলো মূলত কিভাবে মানুষ পণ্য উৎপাদন বাণিজ্য এবং ভোগ করে অর্থনৈতিক কাজ হলো মানুষের পছন্দকে অনুধাবন করা এবং বিভিন্ন মানুষের পছন্দের সামঞ্জস্য বিধান অর্থনীতিতে পণ্য মানে কমোডিটি যেটা ইংরেজিতে বলি পণ্য এটা দুটো পাই দ্রব্য এবং পরিষেবা দ্রব্য হচ্ছে যেগুলো আমরা ধরতে ছুঁতে পারি যেমন একটা মোবাইল এটা আমরা ধরতে পারি জামা কাপড় পেন কিন্তু মোবাইল পরিষেবা বা ইন্টারনেট কানেকশন যেটা না হলে আমি এখন এই ক্লাসটা নিতে পারতাম না এটা আমরা ধরতে ছুঁতে পারি না এটা হচ্ছে পরিষেবা অরিজিৎ সিং এর ফাংশন এটা হচ্ছে পরিষেবা অরিজিৎ সিং এর সিডি এটা হচ্ছে দ্রব্য ব্যাংকিং আইন চিকিৎসা এগুলো পরিষেবা একটি অর্থনীতি বা পরিবারকে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কি উৎপাদন করব কার জন্য উৎপাদন করব কিভাবে উৎপাদন করব এবং কিভাবে উৎপাদন করবতে প্রযুক্তি নির্বাচন করতে হবে মানে কি উৎপাদন করব মানে আমার কাছে কিছু সম্পদ আছে উপাদান আছে কি উৎপাদনের জন্য এটা ব্যবহার করব এবং সেটা উৎপাদন করার পর কে পাবে না আর সেই উৎপাদনটা কি পদ্ধতিতে করব প্রযুক্তিটা কি ইউজ করব কি দ্রব্য কতটা করে উৎপাদন করব উৎপাদন করতে কি সম্পদ ব্যবহার করব কি গ্রামে দ্রব্যটি বিক্রয় হবে ঠিক আছে অর্থনীতির সম্পদ সংজ্ঞা অ্যাডাম স্মিথ যাকে আমরা ফাদার অফ ইকোনমিক্স বলি অর্থনীতির বাবা অ্যাকচুয়ালি অর্থনীতি এই বিষয়টা আমরা পড়তেই শুরু করি এই অ্যাডাম স্মিথের an inquiry into nature and causes of growth of nations অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে উনি সংজ্ঞা দিয়েছেন সম্পদের বিজ্ঞান মানে সম্পদ আহরণ করা শেখায় যে বিজ্ঞান সেটাই হচ্ছে অর্থনীতি ঠিক আছে আচ্ছা এরপরে মার্শাল ওয়েলফেয়ারের উপর নির্ভর করে কল্যাণের উপর নির্ভর করে যে সংজ্ঞাটা দেন তিনি রাজনৈতিক অর্থনীতি যে বইটা পলিটিক্যাল ইকোনমি হ্যাঁ আলফ্রেড মার্শাল 1842 প্রিন্সিপলস অফ ইকোনমিক্স হ্যাঁ পলিটিক্যাল ইকোনমিক্স সংজ্ঞা দেন অর্থনীতি হলো সাধারণ জীবনের ব্যবসায় মানুষের ব্যবহারকে পর্যালোচনা করে ব্যক্তির কার্যকলাপ এবং সামাজিক কার্যকলাপ যা সম্পদ ব্যবহার করে মানুষের কল্যাণে বস্তুগত প্রয়োজন মেটানোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাহলে কি হলো মানুষের দৈনন্দিন জীবনে হ্যাঁ আমরা যে সামাজিক কল্যাণ ঠিক আছে সম্পদ ব্যবহার করে যে সামাজিক কল্যাণ সাধন করি যে বস্তুগত প্রয়োজন মেটায় সেটাই হচ্ছে অর্থনীতিতে আলোচনা অর্থনৈতিক বিজ্ঞান এবং কলা উভয় আমরা জানি বিভিন্ন ইউনিভার্সিটিতেই সায়েন্সেও ইকোনমিক্স থাকে আর্টসেও ইকোনমিক্স থাকে সেই হিসেবে এখানে বলা অর্থনীতি একটি সমাজ বিজ্ঞান এবং অর্থনৈতিক বিজ্ঞান হলো একটি সুসংবদ্ধ জ্ঞানের সমাহার যা কারণ এবং ফলাফলের সম্পর্ক পর্যালোচনা করে বিজ্ঞানের আরেকটি গুণ হলো যে বিজ্ঞানের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করা অর্থনীতিতেও আমরা পরিমাপ করতেছি বিভিন্ন চাহিদা যোগান এরকম এরপরে স্লাইডেই আসবো আমি চাহিদা যোগান এগুলো পরিমাপ করি অর্থনীতি একটি সমাজ বিজ্ঞান অর্থনীতির সামাজিক দিকটি বোঝার জন্য সারা পৃথিবী জুড়ে শ্রমিকরা সমগ্র পৃথিবী জুড়ে সম্পদের উপর শ্রম নিয়োগ করে উপযোগিতা সম্পন্ন পণ্য উৎপাদন করে সারা পৃথিবী হ্যাঁ বিনিময় করে মানুষের অভাব পূরণের মানুষের চাহিদা মেটায় ঠিক আছে তাহলে এটা সামাজিক দিক অর্থনীতি একটি কলা
কলা হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একটি নির্দিষ্ট নিয়মগুচ্ছ মেনে চলে। যেমন একটা ড্রয়িং করতে হলে আমাদের কিছু পদ্ধতি আছে, কিছু ছবি আঁকতে হলে আমাদের কিছু পদ্ধতি আছে, ঠিক সেরকম অর্থনীতিতেও কিছু পদ্ধতি মেনে চলতে হবে, দিয়ে তারপরে শেষে আমি কোনো সিদ্ধান্তে বা পৌঁছতে পারি। বিজ্ঞান আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে, আর কলা আমাদের করতে শেখায় কোনো কিছু। হ্যাঁ, তাহলে অর্থনীতি উভয় বিজ্ঞান এবং কলা উভয়। এবার নায়াল রোবেটস an essay on nature and significance of economic science in 1932 তার মতে অর্থনীতি হলো সেই বিজ্ঞান যা অভাব সম্পন্ন সম্পদে যার একাধিক ব্যবহার আছে সেগুলোর সঙ্গে মানুষের উদ্দেশ্য পূরণের সম্পর্ক বিধানে মানুষের ব্যবহার পর্যালোচনা করে। তাহলে অভাব সম্পদ, যেগুলো যে সম্পদের অভাব আছে, অ্যাকচুয়ালি আমরা একটু মজা করে বলি যে অর্থনীতি সেখানেই কাজে লাগবে যেখানে অভাব আছে। যদি পর্যাপ্ত পরিমাণে কোনো জিনিস থাকে তার সেখানে অর্থনীতির তত্ত্ব কাজে লাগবে। এবং আমরা এটাও বলি যে অর্থনীতির কাজ হলো এই অভাবটাকে পূরণ করা, যতটা সম্ভব দূর করা, করে এটা সুচারুভাবে কাজে লাগিয়ে মানুষের যে প্রত্যেকটা মানুষের কিছু কিছু জিনিস আছে, দ্রব্য আছে, কিছু সম্পদ আছে, সেগুলো ব্যবহার করে তারা কিছু পেতে চায়। যেমন আমার ডিম আছে, ময়দা আছে, হ্যাঁ, নুন আছে, তেল আছে, এবার আমরা এগ রোল বানাতে চাই, ঠিক আছে, এগ রোল খেতে ভালো লাগে। তাহলে এইবারে এই যে ব্যাপারটা, সে এই এগ রোলটা যখন বানাবো শসা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, হ্যাঁ, লেবু দিয়ে, গোলমরিচ দিয়ে, এবার সেই এগ রোলটা যখন হলো আমি সন্তুষ্টি পাবো বা আমার অভাব পূরণ হবে। এই ব্যাপারটা হচ্ছে যে এই যে সমস্ত সম্পদের অভাব আছে সেগুলোকে সুচারুভাবে ব্যবহার করে মানুষের যাতে এই সন্তুষ্টিটা সর্বাধিক করা যায়, এটাই হচ্ছে অর্থনীতির উদ্দেশ্য। উদ্দেশ্য পূরণ হলো মানুষের চাহিদা। মানুষের চাহিদা অসীম, সম্পদ বা উৎপাদন উপাদান কিন্তু সীমিত, সেগুলোর অভাব আছে। কোন দ্রব্যের চাহিদা যোগানের থেকে যদি বেশি হয় তাহলে সেটা ঘাটতি হচ্ছে। এবার তাহলে আমার ভাবতে হবে কোন ক্ষেত্রে আমি এটা দেব আর কোন ক্ষেত্রে কে পাবে কে পাবে না। সম্পদের বিকল্প ব্যবহার আছে, মানুষ এই সম্পদ তার অভাব পূরণের সন্তুষ্টির জন্য নির্বাচন করে। আচ্ছা, রবিন তাই অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলে অভিহিত করেছে। নির্বাচন, ঠিক আছে, নির্বাচনের বিজ্ঞান। তাহলে সায়েন্স অফ সিলেকশন, কোনটা নেব কোনটা নেব না, ঠিক আছে। এবার সায়েন্স অফ সিলেকশন অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করতে দায়ী কারণ মানুষের চাহিদা অসীম। আমরা চাই, সবকিছুই চাই, কিন্তু সবকিছু কি পাবো? সবকিছু আমরা পাবো। এবার আমাদের কিন্তু সম্পদ কিন্তু নির্দিষ্ট, এই জন্য পাবো। তাহলে সম্পদ সীমিত, তাহলে সেই সীমিত সম্পদ দিয়ে যতটা পারা যায় আমাদের চাহিদাটাকে পূরণ করো। চাহিদা হলো তুমি যে সকল দ্রব্য বা পরিষেবা চাও সেগুলো প্রয়োজন নাও থাকতে পারে, যেমন আইপিএল দেখা বা সিনেমা দেখা বা সাজগোজের জিনিস, এগুলো না কিনলেও হয়, কিন্তু মানুষের চাহিদা আছে, এগুলোর দাম আছে। আইপিএল এর টিকিটে অনেক দাম, সিনেমা টিকিটে মাল্টিপ্লেক্সে দেখলে আরো দাম, সাজগোজের খুব সোনার গয়না বা এর কিনলে অনেক দাম। কিন্তু সোনা অ্যাকচুয়ালি আমাদের জীবনযাত্রায়, জীবনচর্যায় কি খুব প্রয়োজনীয় না, কিন্তু আমাদের চাহিদা আছে, আমরা চাই। ঠিক আছে, প্রয়োজন হচ্ছে যে সকল দ্রব্য মানুষকে সুস্থ ও নিরাপদ রাখতে প্রয়োজন, যেমন পরিচ্ছন্ন বাতাস, শুদ্ধ পানীয় জল, ভালোবাসা, জামা কাপড়, এগুলো। এগুলো কি পয়সা দিয়ে কিনি? অক্সিজেন দিচ্ছি, আমরা জল খাচ্ছি, পয়সা দিয়ে কিনি না। কাউকে ভালোবাসা, হ্যাঁ, ধরো বাবা মাকে ভালোবাসা বা বাবা মা বাচ্চাদের প্রতি ভালোবাসা, এটা পয়সা দিয়ে কিনতে হয় না, কিন্তু এগুলো প্রয়োজন আছে। কিন্তু আমি যা চাই সেটা থেকে এর সরবরাহ কম। আচ্ছা, নিডস, এখানে আমি একটা দেখিয়েছি, বাড়ি, ওয়ার্ম ক্লোথ, সোয়েটার, ফল,
শীতকালে সোয়েটার লাগে, বর্ষাকালে ছাতা লাগে, জল, অক্সিজেন, হ্যাঁ, সবজি, জুতো, জামা, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। হ্যাঁ, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো। আর চাহিদা, কফি, টেডি, হ্যাঁ, আই কুড লিভ অর থ্রাইভ উইদাউট, আমি এটা ছাড়া বাঁচতে পারি। মোবাইল ফোন, বাইক, বাস্কেটবল, ক্রিকেটের ব্যাট, সাজগোজের জিনিস, টয় কার, স্কেটবোর্ড, ক্লক। অভাব এবং চাহিদা, চাহিদা অসীম কিন্তু সেই চাহিদা পুরো সম্পদ সীমিত। তাই অভাব মানুষকে নির্বাচন করতে বাধ্য করে। যে কোনো দ্রব্য বা পরিষেবা মানুষের অভাব পূরণ করে সন্তুষ্টি দেবার উপাদান বলে গ্রাহ্য হয়। কোন পণ্যের চাহিদা যদি যোগানের থেকে বেশি হয় তাহলে সেই দ্রব্যের অভাব আছে। যদি কোনো দ্রব্যের অভাব না থাকে সেই দ্রব্য এই পৃথিবীতে অনর্থক বিনামূল্যে প্রদত্ত দ্রব্য, যেমন অক্সিজেন, যেমন এমনি সাধারণ জল, মিনারেল ওয়াটার নয়, হ্যাঁ, সাধারণ জল, ঠিক আছে, এগুলো অনর্থক, মানে বিনামূল্যে প্রদত্ত, ফ্রি গুডস, ট্রেড অফ। যখনই আমাদের অভাব থাকে, যখন আমাদের যেমন ছাত্র জীবনে আমাদের সময়ের অভাব, আজকে আমি যদি অনার্সে ইকোনমিক্স, ম্যাথ এই দুটো পেপার নেই ফার্স্ট সেমিস্টারে, তাহলে আমি ইকোনমিক্স এর আমি ধরে নিলাম আমি 8 ঘন্টা টাইম দিচ্ছি, তাহলে ইকোনমিক্স এর 5 থেকে 6 ঘন্টা দিলে আমার ম্যাথে কিন্তু 3 থেকে 2 ঘন্টা বেরিয়ে যাবে। তাহলে এইখানে আমাদের ট্রেড অফটা হচ্ছে, মানে আমরা ইকোনমিক্সটা বেশি পড়তে গিয়ে ম্যাথ কম পড়ছি। বা আজকে যদি আমি এই ভিডিওটা দেখি, 1 ঘন্টা ধরে সময় দিই, তাহলে আমি অর্থনীতির পাঠ পাবো, কিন্তু আমি এই সময় গিয়ে সিনেমা দেখতে পারতাম বা কোনো কাজকর্ম করতে পারতাম, হ্যাঁ, সেখানে কিছু মাইনা পেতাম, সেটা পাবো না। এই যে এটাকে এর জন্য যে এই যে যদি ওয়েজটা না পাই, পারিশ্রমিকটা না পাই, সেটা হচ্ছে আমরা অপরচুনিটি কস্ট, সুযোগ। আর ট্রেড অফের জন্যই অপরচুনিটি কস্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, অর্থনীতির পরীক্ষার আগের রাতে আইপিএল এর খেলা দেখছো, মানে তুমি বর্তমানে আনন্দের জন্য নিজের ভবিষ্যতের উন্নতি বিসর্জন করছো। বিভিন্ন ভোগ্যপণ্য কিনতে বেশি পয়সা লাগে, তাই তুমি দিনের অধিকাংশ সময় কাজ করতে পারো, কিন্তু তা তোমার অবসর সময় কমিয়ে দেবে। যেমন আমাদের দেশে কর্পোরেট ক্ষেত্রে মানুষ প্রচুর খাটে, অনেক অর্থ উপার্জন করে, কিন্তু সেটি ভোগ করার সময় তাদের। ঝুঁকি নিয়ে ব্যবসা বা শেয়ারে টাকা খাটালে আয় বেশি হতে পারে, তার মানে তুমি বেশি আয় করতে স্থায়ী আমানতের বদলে, ফিক্সড ডিপোজিটের বদলে তুমি শেয়ারে টাকা বিনিয়োগ করলে ঝুঁকি বিনিয়োগ, তাহলে তুমি ঝুঁকি নিচ্ছ বেশি আয়ের আশা। তো ট্রেড অফ, এটা হচ্ছে ট্রেড অফ। পরিবেশকে নিরাপদ রাখতে যে সম্পদ ব্যবহার করা হয় তা ভোগ্যপণ্য উৎপাদনে ব্যবহার করা যেত, কিন্তু করা হচ্ছে না, এটাও ট্রেড অফ। ঠিক আছে, তাহলে ট্রেড অফ এট ডিফারেন্ট লেভেল, যা আমাদের মানে ব্যক্তিগত জীবনে এটা কিভাবে ট্রেড অফ তোমরা পাই। এই যে দাঁড়িপাল্লা একটা দেখানো আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমার দুটো পরীক্ষা আছে, ইংরেজি আর অঙ্ক, তোমার 3 ঘন্টা টাইম আছে, তাহলে কতটুকু ইংরেজি করবে, কতটুকু অঙ্ক করবে, ইট ইজ ব্যক্তিগত জীবনের ট্রেড অফ। বা পুজোর আগে ধরো বাবা বললো যে তোর 1000 টাকা তোর বরাদ্দ, তুই কতটুকু জামা কাপড় কিনবি আর কতটুকু বন্ধুদের সাথে খাবি সেটা তুই ঠিক কর। তাহলে তুমি যদি 800 টাকার জামা কাপড় কেনো 600 এর বদলে, তাহলে 200 টাকা কমে যাচ্ছে। এই যে ট্রেড অফ। A nation must decide how to spend its money. দেশ সিদ্ধান্ত নেবে যে কিভাবে তার অর্থ সে খরচ করবে। আজকে ডিফেন্সের পেছনে প্রচুর খরচ করব, তাহলে ভোগ্যদ্রব্যের পরিমাণ কমে যাবে, মানুষের জীবনযাত্রার মান কমে যাবে। যদি জীবনযাত্রার মান দারিদ্র দূরীকরণ প্রকল্পের জন্য বেশি খরচ করি, পরিকাঠামো বা ডিফেন্সে খরচ কমে যাবে, প্রতিরক্ষা বিঘ্নিত হবে, এটাও ট্রেড অফ। হ্যাঁ, একটা পেতে গিয়ে আর একটা ছাড়তে হচ্ছে। এফিশিয়েন্সি ভার্সেস ইকুইটি ট্রেড অফ। আমি যদি দক্ষতা চাই, আমি কম্পিউটারাইজেশন করব, আমি মেকানাইজেশন যান্ত্রিকীকরণ করব, কিন্তু তাতে কি হবে, অল্প শ্রমিকেই হয়ে যাবে, বেশি শ্রমিক কাজ পাবে না, তাহলে অর্থনৈতিক বৈষম্য তৈরি হবে। কাজ না পেয়ে মানুষের বাছাই ব্যয়, একটা জিনিস একটা কাজে ব্যবহার করবে, যেমন ছাত্রছাত্রীদের সময়
তাহলে অন্য ক্ষেত্রে সেটি ব্যবহার করা যায় না। যেমন যদি গ্রাজুয়েশন পরে কেউ মাস্টার ডিগ্রি করে বা উচ্চ শিক্ষা নেয়, তাহলে সেই ছাত্রছাত্রী হ্যাঁ কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে। আরেকটি উদাহরণ হলো দুর্গাপূজার সময় যেটা বললাম, দামি মোবাইল কেনে, তার বাড়ি থেকে তোমাকে সেই বছর জামা কাপড় নাও কিনে দিতে পারে। কেউ যখন 1 ঘন্টা বেশি পড়াশোনা করছে, সে সর্বাধিক ওই 1 ঘন্টায় যা যা করতে পারতো তার মধ্যে সর্বাধিক মূল্যের যে জিনিসটি করতে পারছে না, সেটাই তার সুযোগ ব্যয়, যেটা সে হারাচ্ছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দার্জিলিং যাবো না পুরী যাবো, আচ্ছা, সীমিত সম্পদ, অসীম চাহিদা। এবার অভাব, অভাব থেকে তুমি নির্বাচন করছো, যেই নির্বাচন করলে একটা জিনিস আরেকটা জিনিসের বদলে, তখন সেটা হবে হচ্ছে, যেটা ছাড়লে তুমি সেটা হচ্ছে সর্বোত্তম যে জিনিসটা ছেড়ে এই জিনিসটা নির্বাচন করলে সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সেটা উদাহরণ, অরূপ সাম্প্রতিককালে ঋণ নিয়ে একটি গাড়ি কিনেছে। সে সরকার ধ্বংসকারী সংস্থা, এই বাড়ি ঘর দর ভাঙে যায়, সেখানে আংশিক সময় কাজ করে করে সে তার গাড়ি ঋণ শোধ করছে। স্কুলের পড়া কম করায় শিক্ষক যখন প্রশ্ন করলো সে তার পরীক্ষার পড়া করছে কিনা, সে উত্তর দিল, না পারছি না, যদিও আমি করতে চাই আরো, কিন্তু এখন বেশি করলে কাজ করতে পারবো না, তাহলে গাড়ির ঋণ শোধ দিতে পারবো। উৎপাদন সম্ভাবনা রেখা অনুমান। এইবার এই ট্রেড অফ এবং অপরচুনিটি কস্ট থেকে যেটা আসে সেটা হচ্ছে দুটি দ্রব্য আছে আর আমার কাছে বেশ কিছু রিসোর্সেস আছে, বিভিন্ন ধরনের শ্রম এবং মূলধন, দুটো রিসোর্স, দুটো দ্রব্য বা পরিষেবা উৎপাদন করছে, উভয় উৎপাদনই চলো পরিবর্তনশীল। সুযোগ ব্যয় আছে, কারণ একটি উৎপাদন করলে অন্যটা উৎপাদন করা যাবে না, ট্রেড অফ। তখন বললাম যেটা যে অপরচুনিটি কস্ট আছে, এটা করলে ওটা করা যাবে না। সমস্ত সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে, কোন সম্পদ অব্যবহৃত নেই। উৎপাদন একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, সমস্ত প্রযুক্তি ওই সময়ব্যাপী স্থির এবং তার পূর্ণ ব্যবহার হচ্ছে। উৎপাদন দক্ষতা বর্তমান, অর্থাৎ সমস্ত সম্পদ ন্যূনতম ব্যয়ে নিয়োজিত হচ্ছে। সম্পদ স্থির। সুযোগ প্রতি একক বিদ্রব্যে ক্রমবর্ধমান, মানে এই যে এইখানে আমি দেখাচ্ছি এদিকে গুড এ, এদিকে গুড বি। এইবার ব্যাপারটা হচ্ছে যে এক একক যদি আমার দুটি দ্রব্যের সর্বাধিক উৎপাদন সমন্বয় হচ্ছে এইদিকে এ, এদিকে বি, এই যে কোনো পয়েন্ট এই উৎপাদন সমন্বয় রেখার উপর যে কোনো বিন্দু, ধরো এইখানে এই পরিমাণ বি আর এই পরিমাণ এ, এইটা হচ্ছে সর্বাধিক উৎপাদন সমন্বয় যা আমার সম্পদ আছে, যে প্রযুক্তি আছে তা। এবং এই রেখার উপর সমস্ত বিন্দু, তার মানে এইদিকে যদি আমি বিটা কমাই তাহলে এটা পাচ্ছি। তার মানে এখানে কি হচ্ছে, এই রেখাটা মূল বিন্দুর দিকে অবতল কোনটি। তার মানে কি, তার মানে হচ্ছে যত একটা দ্রব্য বেশি উৎপাদন করছি সেটা আরো ভালো করে করতে পারছি। এই জন্য এই রেখাটা কনকেভ ইনক্রিজিং কস্ট এটা দেখায় যে ব্যয় ক্রমবর্ধমান। হ্যাঁ, তাহলে উৎপাদন সম্পন্ন রেখা সাধারণত এরকম অবতলই হয়। আমরা এরপরে স্থির উৎপাদন সম্পন্ন রেখাও একটু দেখাবো। আচ্ছা, এইবার এইখানে যেটা দেখাচ্ছি এই উৎপাদন সম্ভাবনা রেখা বিডিসি, এখানে কিন্তু আমি এইখানে সব উৎপাদনের ফুলের গ্রামে পুনর্নিয়োগ হয়েছে এবং তাতে সর্বাধিক এই উৎপাদন সমন্বয়, মানে এইটুকু এই এখানে যেমন গানস এন্ড বাটার খুব পপুলার একটা ইয়ে। গানস মানে আমরা ধরে নিচ্ছি এই যে উদাহরণটা দিলাম ডিফেন্স না ভোগ্যদ্রব্য, ঠিক আছে। গান হচ্ছে বন্দুক, হচ্ছে ডিফেন্সের দেশের, আর এটা হচ্ছে ভোগ্যদ্রব্য বাটার। তাহলে এইটুকু যদি বাটার তৈরি করে তাহলে এত টাকা ডিফেন্স, এইটা যদি বাটার তৈরি করে এতটা ডিফেন্স, আর এতটা যদি বাটার তৈরি করে তাহলে এতটা ডিফেন্স, মানে এতটা ভোগ্যদ্রব্য তৈরি করলে এইটুকু প্রতিরক্ষা। তাহলে there is a trade off। যত আমি এদিকে যাচ্ছি, যত ভোগ্যদ্রব্য বেশি করতে যাচ্ছি আর প্রতিরক্ষা খাতে খরচ কমে যাচ্ছে। আর এই বিন্দুটা হচ্ছে আমি পূর্ণ নিয়োগ নেওয়া হচ্ছে না, কারণ উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর পূর্ণ নিয়োগ, আর এক্স বিন্দুতে আমার উৎপাদন নিয়ে যাওয়া সম্ভবই নয়, এটা আমার আয়ত্তের বাইরে। এই প্রযুক্তি এই উৎপাদন নিয়ে আমার ম্যাক্সিমাম এই অবধি উৎপাদন করতে পারে।
আর এখানে পূর্ণ নিয়োগ হচ্ছে না, পূর্ণ নিয়োগ এই বিন্দু বরাবর হচ্ছে, আর এর বাইরের পয়েন্টগুলো হচ্ছে আমার আয়ত্তের বাইরে। দেশের সুরক্ষা, হ্যাঁ, এবং সামাজিক কার্যকলাপ বা উৎপাদন, এটা আমি ট্রেড অফটা দেখিয়েছি। আচ্ছা, এইবারে আমরা এখানে অর্থনৈতিক সমৃদ্ধি বা মোট উৎপাদন বৃদ্ধি, হ্যাঁ, একটা টেকনোলজি, অ্যান্ড্রয়েড টেকনোলজি এলো বা 5G টেকনোলজি, তার ফলে কি হবে? উৎপাদন সরবরাহটা এরকম উপর দিকে শিফট করে, এই যে অ্যান্ড্রয়েড এলো, ধরো 4G এলো, 4G পরে 5G এলো, এটা 3G, ঠিক আছে? আস্তে আস্তে দুটো দ্রব্যেরই, এই ডিজিটাল ক্যামেরা পাওয়া, পকেট পিসিস পাওয়া, মানে এই দুটো দ্রব্য দিয়ে আমরা দেখিয়েছি যে আস্তে আস্তে এক্সপানশন, মানে এইটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি উৎপাদন সম্ভাবনার মাধ্যমে দেখা। আচ্ছা, স্থির ব্যয়, স্থির সুযোগ ব্যয়ের উৎপাদন সম্ভাবনা, এটা আমি একটু আগে বলছিলাম যে সাধারণত ইনক্রিজিং কস্ট হয়, কিন্তু স্থির মানে সুযোগ ব্যয় যদি উৎপাদন সম্ভাবনা রাখি, সেটা সরলরৈখিক হবে। মানে 12 ঘন্টা অঙ্ক পড়ছি, ওটাও ইকোনমিক্স করছি। যেই মুহূর্তে আমি 9 ঘন্টা অঙ্ক পড়ছি, 3 ঘন্টা ইকোনমিক্স করছি, 6 ঘন্টা 6 ঘন্টা, 3 ঘন্টা 9 ঘন্টা, all 12 hours spent in economics। তাহলে এইভাবে আমরা বিভিন্ন সমন্বয়গুলো দেখার, এবং এটা যদি সুযোগ ব্যয় স্থির হয় তাহলে এইভাবে উৎপাদন সম্ভাবনা হয়। আচ্ছা, এই স্লাইডটা আমার হয়ে গেল। এবার আমি যেটা সেকেন্ড ইউনিটে যে স্লাইডটা, আচ্ছা, এবার বিসিসি 101 ইউনিট 1 ইউনিট 2 এটা অ্যাকচুয়ালি ইউনিট 1টা হয়ে গেল। বাজারে চাহিদা এবং যোগ, এই স্লাইডে থাকবে, আমি আজকে পুরোটা কমপ্লিট হবে না, আর একটা দিন থাকবে। বাজারের ভূমিকা, চাহিদা যোগানের সূত্র, হ্যাঁ, এবং রেখা, চাহিদা রেখা, যোগান রেখা, চাহিদা যোগান নির্ধারণকারী বিষয়সমূহ, চাহিদার পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন, সেরকম যোগানের পরিবর্তন, যোগানের পরিমাণের পরিবর্তন, হ্যাঁ, চাহিদার রেখা বরাবর যে পরিবর্তনটা, মানে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, এটা হচ্ছে আমাদের চাহিদার তত্ত্ব। সেই চাহিদা রেখা বরাবর যে পরিবর্তন, সেটা হচ্ছে আমার চাহিদার পরিবর্তন। আর চাহিদার রেখা স্থানান্তর, সেটা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। যোগানের ক্ষেত্রেও তাই, চাহিদা যোগানের স্থিতিস্থাপকতা, চাহিদা যোগানের ধারণা দিয়ে মুক্ত বাজারে ভারসাম্য দাম নির্ধারণ। কিভাবে এই ভারসাম্য পরিবর্তন? বাজার অর্থনীতি, বাজার অর্থনীতি উদ্যোক্তাদের স্বাধীনতা দেয় উপাদানের সর্বোত্তম ব্যবহার করে এমন ভাবে উৎপাদন করে যাতে তাদের মুনাফা সর্বাধিক। যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে ব্যবসা থেকে অপসারিত হয়, সরে যেতে হয় যদি তারা মুনাফা না করতে পারে। অর্থনীতিবিদরা এই ব্যাপারে মোটামুটি একমত যে বাজার নির্ভর অর্থনীতি সবসময় সর্বোত্তম অর্থনৈতিক ফলাফল, কিন্তু তারা এই ব্যাপারে দ্বিধাবিভক্ত যে দেশের দীর্ঘকালীন কল্যাণের এটা সহায়ক কিনা, বাজার অর্থনীতির দীর্ঘকালীন দেশের কল্যাণের সহায়ক কিনা, এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে। কিন্তু সর্বোত্তম অর্থনৈতিক ফলাফল দেয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এইবার আমরা দেখাচ্ছি যে এই ক্লাসিক্যাল ইকোনমিক্স, এখানে চাহিদা এবং যোগান দুটো হাত যখন মিলে গেল, হাত দুটো যখন ভারসাম্য তৈরি হলো, হ্যাঁ, দেখো লোকটা ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে। সেরকম আমরা দেখাবো যে যে দাম এবং যে পরিমাণে চাহিদা যোগান সমান, সেখানে ভারসাম্য তৈরি হয়। ব্যষ্টিগত অর্থনীতি মানেই হচ্ছে যে কোনো ব্যক্তি তার নিজস্ব ভালো করার চেষ্টা করে, আর যে সম্পদ আছে সেটা দিয়ে, হ্যাঁ, সে যে অর্থনীতি তত্ত্বে সেটা আলোচিত হয়, সেটাই হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি। তাহলে আমরা সবসময় এখানে ব্যক্তি নিজের স্বার্থের কথা ভাববে, অন্যের কথা। যখন সমষ্টিগত অর্থনীতি করব, তখন আমরা দেশের সার্বিক উন্নতির কথা ভেবে কথা বলবো। তখন কিন্তু আমি ব্যক্তিগত চাহিদা যোগানের কথা বলবো না, সামগ্রিক চাহিদা যোগানের কথা, সামগ্রিক দেশের জাতীয়ের কথা বলবো, সামগ্রিক বিনিয়োগের কথা বলবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা যোগান এবং চাহিদা দেখাচ্ছি। ভারত একটি মিশ্র অর্থনীতি, যা ধনতন্ত্রের অনুসারী। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা একটি অর্থনীতির বিভিন্ন উপাদানগুলিকে একটি পরিকল্পিত পদ্ধতির আওতায় একত্রিত করে, মানে যেখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপের একটা গুরুত্ব আছে, হ্যাঁ, এবং মুক্ত বাজার বা বেসরকারি উদ্যোগ থাকে।
এবং 1991 সালের পর থেকে আমরা মুক্ত বাজারের দিকেই বেশি ঢলে পড়েছি। মানে আগে রাষ্ট্রীয় হস্তক্ষেপটা খুব গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ, কারণ উন্নয়নশীল অর্থনীতি আমাদের বিভিন্ন জায়গায় দুর্বলতা আছে। আচ্ছা, এবার অর্থনীতির মূল প্রশ্ন হচ্ছে কি উৎপাদন, কিভাবে কার জন্য উৎপাদন। এটি বাজার অর্থনীতি অধিকাংশ অর্থনৈতিক সিদ্ধান্ত চাহিদা যোগানের নীতির দ্বারা স্বতঃপ্রণোদিত বিনিময়ের মাধ্যমে নির্ধারিত। এবার বাজার অর্থনীতি উদ্যোক্তাদের স্বাধীনতা দেয় উৎপাদন ও উপাদানের সর্বোত্তম ব্যবহার করে এমন ভাবে উৎপাদন করে যাতে তাদের মুনাফা সর্বাধিক হয়। যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে পেরিয়ে ব্যবসা দেখবে। তাহলে এইবার হচ্ছে ব্যক্তিগত অর্থনীতি হলো অর্থনীতির সেই শাখা যেখানে ব্যবসায়ী এবং পরিবারের ব্যক্তিগত ব্যবহার এবং সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা। এইখানে আমরা ব্যক্তিগত অর্থনীতি যোগান ও চাহিদা, ব্যবসায়ী ও পরিবারের আয় ব্যয়, হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে ব্যবসায়ী কারখানায় উৎপাদন করছে, এইখানে বাড়িতে কিনছে, কোথায় কেনা বেচা হচ্ছে? মলে, বাজারে। ঠিক আছে, বাজারে গিয়ে কেনা বেচা হচ্ছে। চাহিদা, চাহিদা একা দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের সম্পর্ক থাকে। এই যে দ্রব্যের দাম এদিকে, এদিকে চাহিদার পরিমাণ। ঠিক আছে, এই যে 40 ইউনিট দামে আমার 20 ইউনিট চাহিদার পরিমাণ, হ্যাঁ, তারপর 30 ইউনিট দামে ধরো এইখানে 35 ইউনিট চাহিদার পরিমাণ। ঠিক আছে, এরকম ভাবে দেখাচ্ছে দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা হলো নির্দিষ্ট দামে একজন ভোক্তা কতটা দ্রব্য পরিষেবা ক্রয় করিবার ইচ্ছা। ঠিক আছে, উইলিং টু পে, ক্রয় করিবার ইচ্ছা বা পায়। দুটো শর্ত আছে, একটি হলো ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত পাওয়ার ইচ্ছা, মানে আমার ইচ্ছা আছে, আমি চাঁদে যেতে চাই কিন্তু আমার পয়সা নেই। ঠিক আছে, এবার যার যার পয়সা আছে এবার তারা খরচ করতে পারে, ধরো শাহরুখ খান করতে পারে, বিরাট কোহলি করতে পারে, যে ভাবতে পারে তাদের চাঁদে যাওয়ার ট্যুরের চাহিদা আছে। এবার কারোর কারোর গাড়ি কেনার চাহিদা আছে, তারা কিনতে পারে ইচ্ছা করে। তাহলে ইচ্ছা থাকতে হবে, ক্রয় ক্ষমতাও থাকতে হবে। ঠিক আছে, এবার উচ্চ মধ্যবিত্ত বা তাদের থেকে কম বার্ষিক আয় সম্পন্ন ব্যক্তিরা চাঁদে যেতে চাইলে সেটা দেওয়ার চাহিদা নয়, গাড়ি কেনার ইচ্ছা তাদের কিন্তু চাহিদা। আবার নিম্নবিত্তদের কাছে গাড়ি কেনার ইচ্ছাও চাহিদা নয়, কারণ তারা সেটাও কিনতে পারে। তাদের চাল ডাল কেনা, চিনি কেনা, হ্যাঁ, তেল কেনা, এগুলো হচ্ছে চাহিদা, সবজি কেনা। আচ্ছা, চাহিদার নিয়ম বা চাহিদার তত্ত্ব কি দেখায়? দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক। দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। অন্যান্য যখন সেটেলিস পেরিভাস ইংরেজিতে এটা বলে, চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয় যদি স্থির থাকে, অন্যান্য বিষয় যদি স্থির থাকে তাহলে দাম কমলে দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। এই যে একটা বাড়লে একটা কমলে, একটা কমলে একটা বাড়বে। ঠিক আছে, তাহলে ক্রেতার অন্যান্য বিষয় কি কি যেটা চাহিদা নির্ধারণ করে? ক্রেতার আয়, পছন্দ, হ্যাঁ, অন্য দ্রব্যের দাম, মানে দু ধরনের দ্রব্য আছে, পরিপূরক দ্রব্য এবং তোমার সাবস্টিটিউট গুডস, মানে পরিবর্তন দ্রব্য। যেমন চা আর কফি, এগুলো হচ্ছে পরিবর্তন। আর পরিপূরক দ্রব্য জুতো, মোজা, চিনি, চা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে চাহিদার নিয়ম বলে যে দাম বাড়লে এই পণ্যের চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এটাকে চাহিদার পরিমাণের পরিবর্তন। ঠিক আছে, এবার যখন দাম বেড়ে যাচ্ছে চাহিদা কমছে, হ্যাঁ, তাহলে দাম যখন কমে যাচ্ছে চাহিদা বাড়ছে। আচ্ছা, মনিদীপা একটি নতুন ভ্যানিটি ব্যাগ চায়, সে 80 টাকা ব্যাগটি কিনতে জমিয়েছে। যখন সে ব্যাগটি কিনতে গেল সে দেখলো ব্যাগের দাম 120 টাকা। তার অতিরিক্ত কোনো টাকা নেই, সে দ্রব্যটা কিনতে পারবে। এটাও হতে পারে যে টাকা থাকলেও অতিরিক্ত দামে ব্যাগটি কিনতে সে ইচ্ছুক না, ফলে 80 থেকে 120 টাকা দাম বৃদ্ধির ফলে মনিদীপার ব্যাগের চাহিদা কমে গেল। অর্থাৎ চাহিদাকে প্রভাবিত করে এরকম অন্যান্য জিনিস, যেমন অন্যান্য দ্রব্যের দাম, ক্রেতার রুচি, পছন্দ ইত্যাদি স্থির থাকে, দাম বাড়লে চাহিদা কমে, এটাই চাহিদার সূত্র। তিনটি অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে কোন পণ্যের দাম এবং চাহিদার সম্পর্কের ব্যাখ্যা দেওয়া হয়, যেমন আয়ের প্রভাব, পরিবর্তন প্রভাব, ক্রমহ্রাসমান উপযোগিতা। ঠিক আছে, ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম
যেটা কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ আর ডিটেইলে করব আমরা, যেখানে আমরা বলবো উপযোগিতা মাপা যায়। হ্যাঁ, এবার সেখানে আমরা দেখব যে আমাদের যত একটা দ্রব্য বেশি আমরা ভোগ করছি তার থেকে যে উপযোগিতা ক্রমাগত কমছে, ঠিক আছে। আর ইনকাম এফেক্ট, আয় প্রভাব হচ্ছে আয় বাড়লে, এই দাম বাড়লে, জিনিসের দাম বাড়লে আমাদের ক্রয় ক্ষমতা কমে যায়, এই দ্রব্যেরও কমে, অন্য দ্রব্যেরও কমে। আর কোন জিনিসের দাম বাড়লে সেটা দামি হয়ে যাওয়ার ফলে, যেমন ধরো ল্যাপটপের দাম বাড়লো, ল্যাপটপ দামি হতে আমি কম্পিউটার বেশি কিনছি, ঠিক আছে। এইটা হচ্ছে পরিবর্তন। আয় প্রভাব, একজন যদি ব্যক্তি যদি পেন কিনতে 200 টাকা বরাদ্দ করে, সেই পেনের দাম 5 টাকা থেকে 4 টাকা হলে 40টার বদলে সে 50টা কিনবে। এটাই হচ্ছে আয় প্রভাব। ক্রেতা যে পরিমাণ টাকা দ্রব্য বা সেবা কিনতে ক্রেতা ব্যয় করতে পারে তা ক্রেতার ক্রয় ক্ষমতা নির্ধারণ করে। দামের পরিবর্তনের জন্য ক্রেতার ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বলে আয় প্রভাব। কোন পণ্যের দাম কমলে ক্রেতা সেই দ্রব্য বেশি কিনতে পারে এবং দাম বাড়লে কম কিনতে পারে। এটা দেখিয়ে দিলাম এই উদাহরণ দিয়ে, যে 200 টাকা আছে, এমন 5 টাকা করে পেন 4 টাকা করে হয়ে গেল, তাহলে 40 টাকা 50 টাকা কিনতে পারবো। 200 বাই 5 হচ্ছে 40, আর 200 বাই 4 হচ্ছে 50। জেনেরিক ওষুধ পরিবর্তন প্রভাব। পরিবর্তন প্রভাব হলো কোনো পণ্যের দাম বাড়লে ভোক্তা সেই দ্রব্য কম কেনে, পরিবর্তে অন্য দ্রব্য বেশি কিনে। উদাহরণ, খাসির মাংসের দাম বাড়লে মানুষ খাসির পরিবর্তে অপেক্ষাকৃত সস্তা পরিবর্তে মুরগির মাংস বেশি খাবে। খাসির মাংস, মুরগির মাংস। জেনেরিক ওষুধ শতকরা 40% কম দামে বিক্রি হয়, যা প্রায় একই কাজ করতে পারে, অর্থাৎ উপযোগিতা প্রায় এক। ঠিক আছে, তাহলে জেনেরিক ওষুধের দোকান যদি চালু হয়, তাহলে সাধারণ ওষুধের দোকান থেকে লোকে কম কিনবে, যদি একই কাজ হয়। আয় প্রভাব ও পরিবর্তন প্রভাব সেই সকল দ্রব্যের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, যেমন সরকারি হাসপাতালে যদি ভালো পরিষেবা হয়, তাহলে লোকে সরকারি হাসপাতালে চিকিৎসা করবে, কিছুটা পয়সাও যদি নেয় বেসরকারি হাসপাতালের থেকে সরকারি হাসপাতাল, যেমন দক্ষিণ ভারতে কিছুটা পয়সা নেয়, ঠিক আছে, দিয়ে যদি পরিষেবাটা ভালো হয় তাহলে আমরা সেখানেই যাবো, বেসরকারিতে যাবো না, কম যাবো, চাহিদা কমে যাবে বেসরকারি হাসপাতালে। আর যদি সরকারি হাসপাতাল বিনা পয়সায় চিকিৎসা করতে গিয়ে পরিষেবা দিতে পারছে না, তাহলে বেসরকারি হাসপাতালেই আমরা সবসময় যাবো, সরকারি হাসপাতালকে অ্যাভয়েড করব। আয় প্রভাব এবং পরিবর্তন প্রভাব সেই সকল দ্রব্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেসব দ্রব্যের চাহিদা আছে, দ্রব্য এবং সেবা যা নিত্য প্রয়োজনীয়, তার যাই দাম হোক না কেন, পরিবর্তন না থাকলে সেই দ্রব্য বা পরিষেবা ক্রয় করতেই হবে। যদিও ক্রেতা খাসির মাংসের দাম বাড়লে অপেক্ষাকৃত সস্তা পরিবর্তিত দ্রব্য মুরগির মাংস কিনে খাসির অভাব পূরণ করবে, কিন্তু দুধ বা জ্বালানি তেলের কোনো পরিবর্তন নেই। এসব ক্ষেত্রে মানে দাম চাহিদাকে খুব একটা প্রভাবিত করবে না, কারণ পেট্রোল ডিজেল আমাদের কিনতেই হবে, নাহলে পুরো স্তব্ধ হয়ে যাবে আমাদের অর্থনীতি, পরিবহন স্তব্ধ হয়ে যাবে। ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম আমি একটু আগে বলছিলাম। উপযোগিতা একটি পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে নির্দেশ করে, অথবা একটি পণ্য ভোগ করে ভোক্তা কতটা সন্তুষ্টি পায় তা পরিমাপ করে। একটি পণ্যের মোট উপযোগিতা পণ্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, এবং এই বৃদ্ধির পরিমাণ ক্রমহ্রাসমান। 10 টাকা দামের রসগোল্লা খেতে গিয়ে প্রথমে দুটো রসগোল্লার উপযোগিতা 10 টাকার বেশি, কিন্তু যেই তৃতীয়টার কথা ভাবছে, এবার এটা কিন্তু ভোক্তার উপর নির্ভর করে, কেউ 4টের পরে তার হতে পারে। ভোক্তার পেট ভরে আসায় এটির উপযোগিতা 10 টাকা কম বলে ভোক্তা তৃতীয় রসগোল্লা খাবে। তো যত বেশি একটা জিনিস পাবো, এখানে হ্যামবার্গার দিয়ে দেখানো হয়েছে, হ্যামবার্গার যত বেশি কিনবো তত আমার এই যে প্রান্তিক উপযোগিতা, ওই একটি হ্যামবার্গারের জন্য যে অতিরিক্ত উপযোগিতা, সেটা ক্রমহ্রাসমান। তাহলে বলছি যে আরেকটা এখানে বলছে যে চকলেট ফ্রস্টেড সুগার বোম আরেকটা সেকেন্ড বোল ভাব, pleasure of my first bowl is diminished by anticipation of future bowl। সেকেন্ডটা পাবো ভেবে আমার প্রথমটার আনন্দটা কমে গেল। তৃতীয় বোলের পরে আমার এবার অসুস্থ বোল, আর ভাল লাগে না, আমি কিন্তু এটা ভালোবাসি, তাও ভাল লাগে না। এবার তাহলে তুমি আর চকলেট মিল্ক ইউজ করো না, এবার কোলা বা অন্য কিছু করো, ঠিক আছে।
এবার ব্যাপারটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, অতিরিক্ত সন্তুষ্টি ক্রমাগত কমে যত একটা দ্রব্য আমরা বেশি ভোগ করি। যেমন এখানে দেখানো হয়েছে এই যে পিজা 1 2 3 4 5 150 প্রথমে প্রান্তিক উপযোগিতা, অতিরিক্ত যে পরিমাণ উপযোগিতা পাচ্ছি, তারপরে 90 40 0 -25। তার মানে কি যত বাড়ছে পিজার পরিমাণ প্রান্তিক বিল কমছে। যত বেশি পিজা খাবে প্রতিটি পিজা থেকে অতিরিক্ত সন্তুষ্টি কমবে। এখানে পিজার দাম যদি 90 টাকা হয়, এই ভোক্তা দুটি পিজা খাবে। যদি 40 টাকা দামের এগ রোল একই ধরনের উপযোগিতা হয় তাহলে 3টে রোল খাবে। ঠিক আছে। চাহিদার তালিকা, দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখাতে আমরা মূলত চাহিদার তালিকা ব্যবহার করি, যা বিভিন্ন দামে একজন ভোক্তা কতটা পরিমাণ দ্রব্য বা পরিষেবা পেতে ইচ্ছুক তা সূচিত। দাম 600 টাকা, একটাও কিনছে না, কেবল আমি কিনবো না। যে মনিদীপার উদাহরণ দিলাম যে 600 টাকা একটা ব্যাগের দাম, কেবল আমি একটাও কিনবো। 500 টাকা হলো 15টা কিনবো, 15 জন কিনবো। 400 টাকা হলো 2750 জন কিনবো। 300 টাকা হলো 3750 জন কিনবো। 200 টাকা হলে 4500 জন কিনবো। আচ্ছা, একজন ভোক্তা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখলে সেই মাল্টিপ্লেক্সের আয় পরিমাপ করা হয়েছে। এবার চাহিদার তালিকা 500 একজন দেখার টিকিটের দাম। হ্যাঁ, এবার 1500টা হচ্ছে টিকিট বিক্রি। একটা টিকিটের দাম 500 টাকা, 1500 টাকা 1500 খানা টিকিট বিক্রি হয়েছে। তাহলে কি হবে 1500 × 500 টোটাল রেভিনিউ কত হবে মাল্টিপ্লেক্সের? এটা হ্যাঁ 7.5 লাখ। ঠিক আছে, 75 আর 4টে শূন্য। আচ্ছা, প্রাইস পার ওয়াচ এই যে দেখাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ডেড শূন্য, এখানে এটা 7.5 লাখ, এখানে 400 তে 2750। ঠিক আছে, মানে 11 লাখ। ঠিক আছে, এবার তারপরে 300 তে 3750 11 লাখ 25,000, 200 তে হচ্ছে 4500, তার মানে হচ্ছে আমার এখানে 9 লাখ। তার মানে কি যদি আমার খরচের কথা না ভাবে তাহলে মাল্টিপ্লেক্স 300 টাকা দাম রাখবে টিকিটে। কেন? তার সব থেকে বেশি আয় হচ্ছে। যদি রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে চান, মানে তার আয়টা সর্বাধিক করতে চান, ধরো কস্ট যা আছে তাই, অ্যাকচুয়ালি তাই হয়, সিনেমা হল চালাতে গেলে যে কস্টটাই হয়। এবার তাহলে তারা কি করবে, তারা 300 টাকা টিকিটের দাম এইভাবে ঠিক করবে যেখানে তার বেশি। আচ্ছা, চাহিদা রেখা, পণ্যের দাম এবং চাহিদা, এই চাহিদার তালিকাটাকে আমরা যদি একটা রেখা দিয়ে দেখাই সেটাই হচ্ছে চাহিদা। চাহিদা রেখা পণ্যের দাম এবং চাহিদার পরিমাণের সম্পর্ক দেখা। চাহিদা রেখা চাহিদা তালিকার প্রত্যেকের রেখাচিত্রের সাহায্যে। হ্যাঁ, এই যে 5 টাকা 30 টাকা, হ্যাঁ 5 30 আমি ড্র করব, 10 25, এখানে 10 এখানে 25। ঠিক আছে, মানে এই প্রাইস হচ্ছে এখানে 5 30, এই 5 হচ্ছে দাম, এই যে প্রাইস 5 আর 30 হচ্ছে কোয়ান্টিটি। 10 25, হ্যাঁ তাহলে 10 এ হচ্ছে এই যে 25, 15 তে 22, 15 22। ঠিক আছে, এই যে 20 একটু বেশি 22। ঠিক আছে, 20 তে 18, হ্যাঁ 20 18, এই যে 20 একটু নিচে, 25 এ 15। এটাকে আমরা প্লট করব, তাহলে এই ঋণাত্মক ঢাল যুক্ত চাহিদা রেখা এটা আমরা দেখালাম। হ্যাঁ, আচ্ছা, চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদা রেখা স্থানান্তর বা চাহিদার পরিবর্তন হচ্ছে একটা, এই যে দাম কমলে চাহিদা বাড়ে, হ্যাঁ দাম কমলে চাহিদা বাড়ে বা দাম বাড়লে চাহিদা কমে। হ্যাঁ, এই যে দেখালাম এটা হচ্ছে চাহিদার পরিবর্তন, মানে চাহিদা রেখা বরাবর পরিবর্তন। আচ্ছা, চাহিদার নিজস্ব দাম ছাড়াও আরো অন্যান্য কারণে পরিবর্তন হয়, যেমন ক্রেতার রুচি ও পছন্দ, বাজারের আয়তন, ক্রেতার আয়, সম্পর্কিত দ্রব্য পরিপূরক ও পরিবর্তিত ক্রেতার প্রত্যাশা। যেমন চায়ের দাম বাড়লে চাটা লোকে কম কিনবে, কফি বেশি কিনবে, তাহলে কফির চাহিদা পরিবর্তন হবে, সম্পর্কিত দ্রব্য। এটা হচ্ছে পরিবর্তিত দ্রব্যের জন্য যে প্রভাব। ঠিক আছে, আবার যদি তোমার
মোজার দাম বেড়ে যায়, তাহলে মোজার চাহিদা কমে যাবে, জুতোর চাহিদা কমে যাবে। এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। বাজারের আয়তন, আজকে যদি কোনো কোম্পানির প্রোডাক্ট অনলাইনে ফ্লিপকার্ট বা আমাজনে বা শপিং মলে বিভিন্ন ইয়েতে দেওয়া হয়, যেমন ধরো হোটেল, এখন সুইগি জোম্যাটো এই অ্যাপের মাধ্যমে যে বিক্রি হচ্ছে, তাহলে বাজারের আয়তন অনেক বেড়ে যাচ্ছে। আজকে যদি ধরো একটা ডমিনোস পিজার শপ আছে, সে বললো আমি 5 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত দিচ্ছি না, 10 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত দিচ্ছি, তাহলে তার বাজারের আয়তন বাড়বে। ঠিক আছে, এটার জন্য চাহিদা বাড়তে পারে, চাহিদার একটা স্থানান্তর ঘটবে যদি বাজারের আয়তন বাড়ে এদিকে। ঠিক আছে, আবার চায়ের দাম কমলে কফির চাহিদা যদি এটা হয়, তাহলে চায়ের দাম কমলে চায়ের চাহিদা বাড়বে, কফির চাহিদা কমবে, তাহলে এই দিকে শিফট হবে। আর চায়ের দাম বাড়লে চায়ের চাহিদা কমবে, কফির চাহিদা বাড়বে, তাহলে এদিকে শিফট হবে। ঠিক আছে, ক্রেতার প্রত্যাশা, ক্রেতা যদি আশা করে যে এই প্রোডাক্টটা ভবিষ্যতে আর থাকবে না, যেমন সিডি, এখন সিডি দোকানগুলো দেখবে মোবাইলের কভার খাবারের দোকানে রূপান্তরিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমি নিজে কিনতাম, এবার এই সিডি এখন আর ব্যবহার প্রায় উঠে গেছে, কারণ হচ্ছে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, যেমন তোমার স্পটিফাই বা গানা বা ইউটিউব, হ্যাঁ, আমরা যখন তখন, ইন্টারনেট অনেক সস্তা হয়ে গেছে এবং ইজিলি অ্যাভেলেবল, সহজে পাওয়া যায়, যার ফলে আমরা কিন্তু সিডির প্রয়োজনীয়তা নেই। এবার ক্রেতার রুচি পছন্দ যদি পাল্টে যায়, যেমন আমরা এখন ফিচার ফোন পছন্দ করি, অ্যান্ড্রয়েড, তাহলে এইগুলোর জন্য চাহিদা স্থান পরিবর্তন হয়। কোনো গবেষণার ফলে মসুর ডাল স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা বলল, তাহলে মসুর ডালের চাহিদা ডান দিকে শিফট হবে, ক্রেতার প্রত্যাশা বেড়ে গেল। অ্যান্ড্রয়েড ফোন আসার এই যে ফিচার ফোনের চাহিদা হ্রাস পেলে চাহিদা একটা বাম দিকে স্থান পরিবর্তন হবে, এই যে ফিচার ফোন এর চাহিদা এদিকে চলে যাবে, অ্যান্ড্রয়েড ফোন আসা। বড় বাজার মানে বেশি চাহিদা, কিন্তু ছোট বাজার মানে কম চাহিদা। বাজার হলো যে মানুষগুলো ক্রয় করছে তারা, যেমন ডোমিনোস পিজার দোকান আমি উদাহরণ দিলাম, ঠিক আছে, যেমন ফ্লিপকার্টের মাধ্যমে বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এফএমসি, ঠিক আছে। এবার দ্রুত চলনশীল ভোগ্যদ্রব্যের এবং টেকসই ভোগ্যদ্রব্য বাজার খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। আগে এত বিক্রি হতো, এখন লোকে সহজেই কিনে, মোবাইল, ক্যামেরা, তারপর ট্যাব, হ্যাঁ, এছাড়া হচ্ছে তোমার মুদির মালগুলো, এফএমসি, হিন্দুস্তানি লিভার এর প্রোডাক্ট বা পতঞ্জলির প্রোডাক্ট। চাহিদা রেখা স্থানান্তর, প্রাইস অফ রিলেটেড গুডস, পরিবর্তিত দ্রব্য ও পরিপূরক, দুটি দ্রব্য যা প্রায় একই উপযোগিতা যায়, যেমন চা, কফি, মুরগি, খাসির মাংস, ল্যাপটপ, ট্যাব, এগুলো হচ্ছে পরিবর্তন। কমপ্লিমেন্টারি গুড, যে সকল দ্রব্য একে অপরের সাথে ব্যবহার করা হয়, যেমন রং, রঙের ব্রাশ, এই যে রং, রঙের ব্রাশ, রংটা কি রঙের ব্রাশ ছাড়া লাগানো যাবে? লাগানো যাবে না, তাহলে এরা হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে রঙের ব্রাশের দাম যদি বেড়ে যায়, রঙের ব্রাশের চাহিদা খালি কমবে না, রঙের চাহিদাও কমবে, কারণ রঙের ব্রাশ ছাড়া তো রং লাগানো যায় না। ঠিক আছে, চা, চিনি, জুতো, মোজা, ভোক্তার প্রত্যাশা, ক্রেতারা যদি প্রত্যাশা করেন যে আলুর দাম বাড়বে ভবিষ্যতে, তাহলে তারা বেশি করে আলু কিনবে। ক্রেতা যদি মনে করেন করোনা ভাইরাসের প্রকোপ আর বাড়বে না, তাহলে মাস্কের চাহিদা কমবে। ঠিক আছে, এই প্রত্যাশা। চাহিদা রেখা পড়া, যেখানে দাম এবং চাহিদার পরিমাণ মিলছে সেখান দিয়ে চাহিদা রেখা যাবে, আর সেই দামে চাহিদা তালিকা অনুযায়ী ভোক্তার চাহিদা নির্ধারিত হয়। এই রেখাচিত্রে আনুভূমিক এক্স অক্ষ হাজারে চাহিদার পরিমাণ আমি দেখিয়েছি, 10,000, 20,000, 30,000, 40,000, হ্যাঁ, এখানে আনুভূমিক অক্ষ 50,000, হ্যাঁ, আর এখানে ডলারে ইয়ে আছে, আমরা টাকা দিয়েও পে করতে পারি। এই রেখাচিত্রে আমাদের এক্স অক্ষের চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষের দাম সূত্র। $20 দামে 30,000, হ্যাঁ, তোমার এই যে $20 দামে 30,000, $10 দামে 50,000, ঠিক আছে, ধরো 10 টাকাই আমরা ধরে নিলাম। চাহিদা স্থিতিস্থাপক, increased bus fare can cut revenues,
বাসের ভাড়া বাড়ালে আমরা সাধারণত ধারণা করবো কি হয় বাড়বে, কিন্তু কলকাতায় আমি যদি বাসের ভাড়া এখন বাড়াই, কলকাতায় আমরা জানি অনেকটা জায়গা মেট্রো রেলে যাতায়াত করা যায় এবং সেটা সস্তায় করা যায়, দ্রুত করা যায়। তাহলে লোকে চট করে শিফট করে যাবে মেট্রো রেল, প্লাস ওলা উবের এসব ক্যাবও আছে, ঠিক আছে। তাহলে যদি 10% বাসের ভাড়া বাড়লে 15% চাহিদা কমে যায়, আলটিমেটলি রেভিনিউ কমবে, বাড়বে না। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে ডিগ্রি অফ রেসপন্সিবনেস, মানে দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু কতটা কমে। মানে একটা চিমটি কাটছি, চিমটি কাটলে কেউ বলবে আহ, কেউ জোরে আওয়াজ করবে আহ, যে বেশি জোরে আওয়াজ করবে তার মানে তার স্থিতিস্থাপকতা বেশি। মানে আমরা যদি দাম একই পরিমাণ বাড়াই, ধরো 10% বাড়াই, কোন দ্রব্যের যেমন তেল, পেট্রোল, ডিজেল, এগুলোর চাহিদা কমবে? কমবে না, একেবারেই কমবে। হ্যাঁ, কারণ এগুলো খুবই প্রয়োজন, দুধ, এগুলোর চাহিদা কমবে, ঠিক আছে। এবার তাহলে কি হবে? তাহলে মানে আমার এখানে রেভিনিউ বাড়বে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, সায়েন্স সিটি। কলকাতায় একটা সায়েন্স সিটি আছে, বর্ধমানে একটা সায়েন্স সিটি। আমি একটা মানে ছাত্রছাত্রীদের নিয়ে এডুকেশন এক্সকারশনে গেছিলাম। সেখানে সায়েন্স সিটিতে ইকোনমিক্স এর এখন স্টুডেন্ট কম, এবং স্বভাবতই যদি নিয়ে যাই সায়েন্স সিটিতে ইকোনমিক্স এর কি করবো, আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো, তোমার যদি এখানকার রেগুলেটর করে দেওয়া হয়, তুমি এই দাম বাড়াবে না কমাবে বর্ধমানে সায়েন্স সিটি? একজন উত্তর দিতে পারলো না, একজন উত্তর দিল তার দাম বাড়াবে, এবং সঠিক হলো। কেন না, বর্ধমানের সায়েন্স সিটি এই এডুকেশনাল এক্সকারশন সূত্রে লোকজন যায়, কিন্তু কলকাতার সায়েন্স সিটিতে কিন্তু অনেক টুরিস্ট আসে, তারা দেখতে আসে। তারপরে এখানে স্থিতিস্থাপকতা বেশি, এখানে দাম কমালে হয়তো বা প্যাকেজ দিলে, বিভিন্ন সুযোগ সুবিধা দিলে তোমার রেভিনিউ বাড়ে, কারণ চাহিদাটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া যাবে অল্প দামে। কিন্তু যেমন ধরো সিজনে, যখন সিজন ছুটি থাকে সেই সময় দামটা কমিয়ে যায়। কেন দেয়? কারণ হচ্ছে যাতে বেশি লোকে আসে এবং আরো বেশি বিক্রি হয়, ঠিক আছে। কিন্তু বর্ধমানের সায়েন্স সিটিতে ওই যেটুকু লোক আসা তাই আসবে, একটু অল্প বিস্তার কমবে, সেখানে কিন্তু দাম বাড়লে তোমার রেভিনিউ বাড়ে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, দাম পরিবর্তন হয়ে চাহিদার পরিবর্তন কি হারে হবে তা সূচিত করে। দাম স্থিতিস্থাপকতা দু রকমের, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। তারা দাম বাড়িয়ে 12 টাকা 50 করে, তারা মাত্র 300 দর বিক্রি করতে পারে, ঠিক আছে। তার মানে কি, মানে আমার 10 টাকা থেকে 12.5 টাকা মানে কি, 12.5 টাকা মানে কি 25% বাড়লো এগুলোর দাম। কিন্তু তার ফলে এগুলোর বিক্রির পরিমাণ কতটা, 25% বেড়েছে, কমেছে কি না? 25% হলে কতটা হতো? 125 টাকা কমতো, তাহলে 375 টাকা রোল বিক্রি হতো, কিন্তু 375 নয় 200 টাকা কমেছে। তার মানে 40% কমেছে। 25% দাম বাড়ায় 40% চাহিদা কমেছে, অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতা তোমার এখানে কি হচ্ছে 1.33, যা একের থেকে বেশি। তার মানে এখানে রেভিনিউ কমবে, যদি দাম বাড়াও রেভিনিউ কমবে, দাম কমালে বরঞ্চ রেভিনিউ বাড়তে পারে। এরপরে আমরা পরের ক্লাসে যোগান এবং যোগানের পরিমাণ এটা পড়াবো। আজকে আমি বলে রাখছি যে যোগান, এইটা যেমন আমি একটা ক্রেতার দিক থেকে ভাবলাম চাহিদা, ক্রেতা যেমন চাহিদার কথা ভাবে, উৎপাদক যে উৎপাদন করে উৎপাদনের উপাদান দিয়ে যোগানের কথা ভাবে, কি দামে কতটা দ্রব্য তারা বিক্রয় করবে ওই দামে। তাহলে যোগান কিসের উপর? যোগানের সূত্র কি? অন্যান্য সকল জিনিস স্থির রেখে দাম বাড়লে যোগান বাড়বে, তার মানে এই ঢালটা হচ্ছে ধনাত্মক, দাম কমলে মানে যোগান কমবে। যোগানের পরিমাণ পণ্যের পরিমাণ, উৎপাদক কত পরিমাণ বিক্রি করতে চায় নির্দিষ্ট সময়, এর উপর ডিপেন্ড করে।
ঠিক আছে? তাহলে অন্যান্য সকল জিনিস স্থির রেখে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান। একটা উদাহরণ দিচ্ছি, 750 টাকা পার পাউন্ড, হ্যাঁ, মানে 450 গ্রাম মানে, হ্যাঁ। এবার 90 টাকার কোয়ান্টিটি সাপ্লাই। এবার আমরা বিভিন্ন পয়েন্ট এ বি সি পরে দেখাবো, এরকম দেখাচ্ছি পয়েন্ট। 740 টাকা হলে 80 কিলো বিক্রি হয়, 730 80 পাউন্ড বিক্রি হয়, 730 টাকায় 70 পাউন্ড বিক্রি হয়, 720 টাকা হলে 50 পাউন্ড বিক্রি হয়। এইবার এটা হচ্ছে যোগান তালিকা। এইটাকে আমরা যদি প্লট করি, এই যে আমরা কি পেলাম, যত দাম কমছে যোগান করবার ইচ্ছা করছে, যত দাম বাড়ছে যোগান করবার ইচ্ছা করছে। যোগানের সূত্র দেখায় যে পণ্যের দামের সাথে বিক্রেতা বিক্রয় করার ইচ্ছা সমানুপাতে। তার মানে দাম বাড়লে যোগান বাড়ে, চাহিদা যেমন কম, তাহলে প্রাইস বাড়লে যোগান বাড়ে, প্রাইস কমলে যোগান কমে। ঠিক আছে? তাহলে এবার যোগান তালিকা লেখাচ্ছি। এবার আমরা যদি যোগান তালিকাকে রেখাচিত্রের সাহায্যে দেখাই, এই যে এখানটা দেখালাম, এইখানে আমরা এই যে আগের উদাহরণটা থেকে এরকম ভাবে যোগান রেখা আঁকতে পারি। ঠিক আছে? চাহিদা রেখা যখন ঋণাত্মক ঢাল যুক্ত হয়েছিল, যোগান রেখা হচ্ছে ধনাত্মক ঢাল যুক্ত। এবার সাপ্লাই এবং কোয়ান্টিটি সাপ্লাই, মানে যোগান এবং যোগানের পরিমাণ, হ্যাঁ, পণ্যের দামের পরিবর্তন হলে যোগানের পরিবর্তন হয় যোগান রেখা বরাবর। যেমন চাহিদার পরিবর্তন হচ্ছে চাহিদা রেখা বরাবর, ওই পণ্যের দামের পরিবর্তন হলে যদি চাহিদা পরিবর্তন হয় সেটা হচ্ছে চাহিদা রেখা বরাবর, সেটা যোগান রেখা বরাবর যোগান পরিবর্তন। কিন্তু অন্যান্য যোগান নির্ধারণকারী বিষয়, যেমন অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয় যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখা স্থানান্তর হয়। সেরকম অন্যান্য যে নির্ধারণকারী বিষয়, যোগান নির্ধারণকারী বিষয় পরিবর্তন হলে যোগান রেখা স্থানান্তর, একে যোগানের পরিবহনের পরিবর্তন। যোগান রেখা স্থানান্তরের ক্ষেত্রে কারণগুলি নিম্নরূপ: শিল্পের আয়তন, প্রযুক্তির উন্নয়ন, উৎপাদনের উপাদানের দামের পরিবর্তন, সম্পর্কিত দ্রব্যের দাম। উৎপাদনের দাম বাড়ছে, যেমন আমরা এই যে স্ট্রাইক হচ্ছে, লোকে বেশি দাবি করছে যে আমাদের মাইনা দিতে হবে, তার ফলে কি উৎপাদনের দাম বাড়ছে। তার মানে কি উৎপাদনের দাম বাড়লে তাহলে তোমার কি হবে, একই দামে যোগান কমে যাবে। তারপর প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, প্রযুক্তির উন্নয়ন 5G টেকনোলজি, 4G বলে, এই 5G টেকনোলজি, তাহলে কি হবে, যোগান বাড়বে, একই দামে বেশি পরিমাণে যোগান হবে। ঠিক আছে? এবার আমরা যদি যোগান রেখার শিফটটা দেখি, যোগান রেখা বরাবর এইটা হচ্ছে যোগানের পরিবর্তন, আর যোগান রেখার স্থানান্তর হচ্ছে এই যে স্থানান্তর হলো, এটা হচ্ছে যোগানের পরিবহনের পরিবর্তন। মানে অন্যান্য দাম ছাড়া অন্যান্য জিনিসের জন্য যে পরিবর্তন হচ্ছে। শিল্পের আয়তন বৃদ্ধি, নতুন কোম্পানি উৎপাদন শুরু করতে পারে, যে কোম্পানি আগে উৎপাদন করছিল তারা উৎপাদন বাড়াতে পারে, বয় অক্ষ থেকে দূরে যাবে যোগান রেখা। প্রযুক্তির উন্নয়ন, ব্যয় কমায় যোগান বাড়ায়, প্রাকৃতিক দুর্যোগ যোগান কমায়, ফলে যোগান রেখা বয় অক্ষের দিকে সরে আসে। যোগানের স্থানান্তর, এই যে হ্যাঁ তোমার এটা হচ্ছে এক্স অক্ষের দিকে গেল, একই দামে বেশি যোগান, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রযুক্তির উন্নয়ন। ঠিক আছে? এই যে চাহিদা এবং যোগান, এখানে চাহিদা এবং যোগানে এখানে ভারসাম্য অবস্থা। এইবারে হচ্ছে তোমার ধরো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, বা উৎপাদন স্ট্রাইক হয়ে উৎপাদনের দাম বেড়ে গেল, শ্রমিকের উৎপাদন শ্রমিক সেটা আরো দামি হয়ে গেল, তার ফলে এইরকম ভাবে শিফট হবে, এখান থেকে এখানে শিফট হয়ে যাবে। তাহলে আমার কি হচ্ছে, এবার চাহিদা যখন যেখানে ছেদ হচ্ছে সেখানে আমরা ভারসাম্য সৃষ্টি হচ্ছে বাইরে। ঠিক আছে? তাহলে এই ভারসাম্যটা এখান থেকে এখানে চলে যাচ্ছে, তার মানে কি দামটা এখান থেকে এখানে চলে যাচ্ছে, ভারসাম্যটা পরিমাণটা কমে যাচ্ছে, ভারসাম্যটা বেড়ে যাচ্ছে যোগান যদি কমে যায়। এইবার এইগুলো দেখতে হবে যে যোগান বাড়লে কি হচ্ছে, চাহিদা বাড়লে কি হচ্ছে। হ্যাঁ, এবার পরের দিন আমরা এটাকে আরেকটু যোগান চাহিদার দ্বারা কিভাবে ভারসাম্য তৈরি হয় সেটা পড়াবো। নমস্কার।